নাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে। শুনতে থাকুন পরশুরামের কাহিনী, পরশ পাথর। মধ্যবিত্ত বাঙালি বড় রহস্যময়। সে বুকের ভেতর অনেক কিছু লুকিয়ে রাখতে জানে। ক্ষোভ, দেশ, হিংসা, লোভ, প্রেম। কিন্তু কোনোদিন কোনো অলৌকিক পরশ পাথরের স্পর্শে সে সমস্ত অনুভূতি যদি বেরিয়ে আসে, তাহলে কি পরিণতি হতে পারে? শুনতে থাকুন পরশুরামের কাহিনী, পরশ পাথর। পরেশবাবু একটি পরশ পাথর পেয়েছেন। কবে পেয়েছেন, কোথায় পেয়েছেন, কেমন করে সেখানে এলো, আরও পাওয়া যায় কি না, এসব খোঁজে আপনাদের দরকার কি? যা বলছি শুনে যান। পরেশবাবু মধ্যবয়স্ক লোক, পৈতৃক বাড়িতে থাকেন, ওকালতি করেন। রোজগার বেশি নয়, কোনো রকমে সংসার যাত্রা নির্বাহ হয়। একদিন আদালত থেকে বাড়ি ফেরবার পথে একটি পাথরের নুড়ি কুড়িয়ে পেলেন। জিনিসটা কি তা অবশ্য তিনি চিনতে পারেননি। একটু নতুন রকম পাথর দেখে রাস্তার এক পাশ থেকে তুলে নিয়ে পকেটে পুরলেন। বাড়ি এসে তার অফিস ঘরে তালা খোলবার জন্য পকেট থেকে চাবি বার করে দেখলেন তার রং হলদে। পরেশবাবু আশ্চর্য হয়ে ভাবলেন, ঘরের চাবি তো লোহার, পেতলের হলো কি করে? হয়তো চাবিটা কোনোদিন হারিয়েছিল, গৃহিণী তাকে না জানিয়েই চাবিওয়ালা ডেকে এই পেতলের চাবিটা করিয়েছেন। এতদিন পরেশবাবুর নজরে পড়েনি। পরেশবাবু ঘরে ঢুকে মানিব্যাগ ছাড়া পকেটের সমস্ত জিনিস টেবিলের উপর ঢাললেন। তারপর দোতলায় উঠলেন। চাবির কথা তার আর মনে রইল না। জলযোগ এবং ঘণ্টাখানিক বিশ্রামের পর তিনি মকদ্দমার কাগজপত্র দেখবার জন্য আবার নিচের ঘরে এলেন এবং আলো জ্বাললেন। প্রথমেই পাথরটি নজরে পড়ল। বেশ গোলগাল চকচকে নুড়ি। কাল সকালে তার ছোট খোকাকে দেবেন, সে গুলি খেলবে। পরেশবাবু তার টেবিলের দেরাজ টেনে পাথরটা রাখলেন। তাতে ছুরি, কাঁচি, পেন্সিল, কাগজ, খাম প্রভৃতি নানা জিনিস আছে। কি আশ্চর্য, ছুরি আর কাঁচি হলদে হয়ে গেল। পরেশবাবু পাথরটা নিয়ে তার কাচের দোয়াতে ঠেকালেন। কিছুই হলো না। তারপর একটা শীষের কাগজ চাপায় ঠেকালেন। হলদে আর প্রায় ডবল ভারী হয়ে গেল। পরেশবাবু কাঁপা গলায় তার চাকরকে ডেকে বললেন, হরিয়া, উপর থেকে আমার ঘড়িটা চেয়ে নিয়ে আয়। হরিয়া ঘড়ি এনে দিয়ে চলে গেল। নিকেলের সস্তা হাত ঘড়ি, তাতে চামড়ার ফিতে লাগানো। পাথর ছোঁয়ানো মাত্র ঘড়ি আর ফিতের বকলেশ সোনা হয়ে গেল। সঙ্গে সঙ্গে ঘড়িটা বন্ধ হলো, কারণ স্প্রিংও সোনা হয়ে গেছে। তার আর জোর নেই। পরেশবাবু কিছুক্ষণ হতভম্ব হয়ে রইলেন। ক্রমশ তার জ্ঞান হল যে তিনি অতি দুর্লভ পরশ পাথর পেয়েছেন, যা ছোঁয়ালে সব ধাতুই সোনা হয়ে যায়। তিনি হাত জোর করে কপালে বারবার ঠেকাতে লাগলেন। বললেন, জয় মা কালী, জয় মা কালী, এত দয়া কেন মা? হরি 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 হরি, তুমি সত্য, তুমি সত্য। এ কি লীলা খেলছো বাবা? স্বপ্ন দেখছি না তো? পরেশবাবু তার বাঁ হাতে একটা প্রচণ্ড চিমটি কাটলেন, তবু ঘুম ভাঙল না। অতএব স্বপ্ন নয়। তার মাথা ঘুরতে লাগলো, বুক ধরফর করতে লাগলো। শকুন্তলার মতন তিনি বুকে হাত দিয়ে বললেন, শান্ত হও হৃদয়, শান্ত হও। এখনই যদি ফেল করো তবে এই দেবতার দান কুবেরের ঐশ্বর্য ভোগ করবে কে? শান্ত হও, শান্ত। পরেশবাবু শুনেছিলেন
এক ভদ্রলোক লটারিতে 4 লাখ টাকা পেয়েছেন শুনে আনন্দে এমন লাফ মেরেছিলেন যে কড়িকাঠে লেগে তার মাথা ফেটে গিয়েছিল। পরেশবাবু নিজের মাথা দুহাত দিয়ে চেপে রাখলেন, পাছে লাফ দিয়ে ফেলেন। অত্যন্ত দুঃখের মতন অত্যন্ত আনন্দ কালক্রমে অভ্যস্ত হয়ে যায়। পরেশবাবু শীঘ্রই প্রকৃতিস্থ হলেন এবং অতঃপর কি করবেন তা ভাবতে লাগলেন। হঠাৎ জানাজানি হওয়া ভালো নয়, কোন শত্রু কি বাধা দেবে বলা তো যায় না। এখন শুধু তার গৃহিণী গিরিবালাকে জানাবেন, কিন্তু মেয়েদের পেটে কথা থাকে না। পরেশবাবু দোতলায় গিয়ে মহা সৌভাগ্যের খবর জানালেন এবং 33 কোটি দেবতার দিব্য দিয়ে বললেন, খবরদার গিন্নি, যেন জানাজানি না হয়। গৃহিণীকে সাবধান করলেন বটে, কিন্তু পরেশবাবু নিজেই একটু অসামাল হয়ে পড়লেন। শোবার ঘরের একটা লোহার কড়িতে পরশ পাথর ঠেকালেন। কড়িটা সোনা হওয়ার ফলে নরম হলো, ছাদ বসে গেল। বাড়িতে ঘটি বাটি থালা বালতি যা কিছুই ছিল সোনা করে ফেললেন। লোকে দেখে আশ্চর্য হয়ে ভাবতে লাগলো, এসব জিনিস গিল্টি করা হলো কেন? ছেলে মেয়ে আত্মীয় বন্ধু নানান রকম প্রশ্ন করতে লাগলো। পরেশবাবু ধমক দিয়ে বললেন, যাও যাও, বিরক্ত করো না, আমি যাই করি না কেন, তোমাদের মাথা ব্যথা কিসের? প্রশ্নের ঠেলায় অস্থির হয়ে পরেশবাবু লোকজনের সঙ্গে মেলামেশা প্রায় বন্ধ করে দিলেন। মক্কেলরা স্থির করলে যে তার মাথা খারাপ হয়ে গেছে। এরপর পরেশবাবু ধীরে ধীরে অগ্রসর হতে লাগলেন। তাড়াতাড়ি করলে বিপদ হতে পারে। কিছু সোনা বেচে নোট পেয়ে ব্যাংকে জমা দিলেন। কোম্পানির কাগজ আর নানান রকম শেয়ারও কিনলেন। বালিগঞ্জে 20 বিঘা জমির উপর প্রকাণ্ড বাড়ি আর কারখানা করলেন। ইট, সিমেন্ট, লোহা কিছুরই অভাব হলো না, কারণ কর্তাদের বশ করা তার পক্ষে অতি সহজ। এক জায়গায় রাশি রাশি মরচে পড়া মোটর ভাঙা লোহার টুকরো পড়ে আছে। জিজ্ঞেস করলেন, কত দর? আগে জঞ্জাল তো তুলে নিয়ে যান বাবু, তবে গাড়ি ভাড়াটা দিতে পারবো না। পরেশবাবু রোজ 10-20 মন উঠিয়ে আনতে লাগলেন। খাস কামরায় লুকিয়ে পরশ পাথর ছোঁয়ান আর তৎক্ষণাৎ সোনা হয়ে যায়। 10 জন গোর্খা দারোয়ান আর 5টা বুলডগ কারখানার ফটক পাহারা দেয়। বিনা হুকুমে কেউ ঢুকতে পারে না। সোনা তৈরি আর বিক্রি সবচেয়ে সোজা কারবার, কিন্তু রাশি পরিমাণে উৎপাদন করতে গেলে একলা পারা যায় না। পরেশবাবু কাগজে বিজ্ঞাপন দিলেন এবং অনেক দরখাস্ত বাতিল করে সদ্য MSc পাস প্রিয়তোষ হেনরি বিশ্বাসকে 150 টাকায় বহাল করলেন। তার আত্মীয় স্বজন বিশেষ কেউ নেই, সে পরেশবাবুর কারখানাতেই বাস করতে লাগলো। প্রিয়তোষ প্রাতঃকৃত্য, স্নান, আহার ইত্যাদির জন্য দৈনিক 1 ঘন্টার বেশি সময় নেয় না। 7 ঘন্টা ঘুমায়, 8 ঘন্টা কারখানায় কাজ করে, বাকি 8 ঘন্টা সে তার কলেজের সহপাঠিনী হিন্দোলা মজুমদারের উদ্দেশ্যে বড় বড় কবিতা আর প্রেমপত্র লেখে এবং হরদম চা আর সিগারেট খায়। অতি ভালো ছেলে, কারোর সঙ্গে মেশে না, রবিবারে গির্জাতেও যায় না, কোনো বিষয়ে কৌতূহল নেই, কখনো জানতে চায় না এত সোনা আসে কোথা থেকে। পরেশবাবু মনে করেন তিনি পরশ পাথর ছাড়া আর একটি রত্ন পেয়েছেন, এই প্রিয়তোষ ছোকরা। সে বৈদ্যুতিক হাবরে বড় বড় মুচিতে সোনা গলায় আর মোটা মোটা বাট বানায়। পরেশবাবু তা এক মারোয়ারি সিন্ডিকেটকে বেচেন, আর ব্যাংকের খাতায় তার জমা অঙ্কের পর অঙ্ক বাড়তে থাকে। পরেশ গৃহিণীর এখন ঐশ্বর্যের সীমা নেই। গয়না পড়ে তার সর্বাঙ্গে বেদনা হয়েছে, সোনার উপর ঘৃণা ধরে গেছে। তিনি শুধু 2 হাতে শাঁখা এবং গলায় রুদ্রাক্ষ ধারণ করতে লাগলেন। কিন্তু পরেশবাবুর কার্যকলাপ বেশি দিন চাপা রইল না। বাংলা সরকারের আদেশে পুলিশের লোক পেছনে লাগলো। তারা সহজেই বসে এলো, কারণ রামরাজ্যের রীতিনীতি এখনো তাদের রপ্ত হয়নি। 10-20 ভরি পেয়েই তারা ঠান্ডা হয়ে গেল। বিজ্ঞানীর দল আহার নিদ্রা ত্যাগ করে নানান রকম জল্পনা করতে লাগলেন।
যদি তারা 200 বৎসর আগে জন্মাতেন তবে অনায়াসে বুঝে ফেলতে পারতেন যে পরেশবাবু পরশ পাথর পেয়েছেন। কিন্তু আধুনিক বিজ্ঞানে পরশ পাথরের স্থান নেই। অগত্যা তারা সিদ্ধান্ত করলেন যে পরেশবাবু কোনো রকমে একটা পরমাণু ভাঙবার যন্ত্র খাড়া করেছেন এবং ভাঙা পরমাণুর টুকরো জুড়ে জুড়ে সোনা তৈরি করছেন, যেমন ছেঁড়া কাপড় থেকে কাঁথা তৈরি হয়। মুশকিল এই যে পরেশবাবুকে চিঠি লিখলে উত্তর পাওয়া যায় না, আর প্রিয়তোষটা ইডিয়েট বললেই হয়। নিতান্ত পিড়াপিড়ি করলে বলে, আরে আমি শুধু সোনা গলাই, কোথা থেকে আসে আমি জানি না। বিদেশের বিজ্ঞানীরা প্রথমে পরেশবাবুর ব্যাপার গুজব মনে করে উড়িয়ে দিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তারাও চঞ্চল হয়ে উঠলেন। বিশেষজ্ঞদের উপদেশে ঘাবড়ে গিয়ে ভারত সরকার স্থির করলেন যে পরেশবাবু ডেঞ্জারাস পার্সন, কিন্তু কিছুই করতে পারলেন না, কারণ পরেশবাবু কোনো বেআইনি কাজ করছেন না। তাকে গ্রেফতার এবং তার কারখানা ক্রোক করার জন্য একটা অর্ডিন্যান্স জারির প্রস্তাবও উঠল, কিন্তু ক্ষমতাশালী দেশি বিদেশি লোকের আপত্তির জন্য তা হলো না। ব্রিটেন, ফ্রান্স, আমেরিকা, রাশিয়া প্রভৃতি রাষ্ট্রের ভারতস্থ দূতরা পরেশবাবুর উপর কড়া সুনজর রাখেন, তাকে বারবার ডিনারের নিমন্ত্রণ করেন। পরেশবাবু চুপচাপ খেয়ে যান, মাঝে মাঝে ইয়েস নো বলেন, কিন্তু তার পেটের কথা কেউ বার করতে পারে না। শ্যাম্পেন খাইয়েও নয়। বাংলাদেশের কয়েকজন কংগ্রেসি নেতা তাকে উপদেশ দিয়েছেন, রাষ্ট্রের মঙ্গলের জন্য আপনার রহস্য শুধু আমাদের কজনকে জানিয়ে দিন। কয়েকজন কমিউনিস্ট তাকে বলেছে, খবরদার, কারো কথা শুনবেন না মশাই, যা করছেন করে যান, তাতেই জগতের মঙ্গল। আত্মীয়, বন্ধু আর খোসামুদের দল ক্রমেই বাড়ছে। পরেশবাবু তাদের যথাযোগ্য পারিতোষক দিচ্ছেন, তবু কেউ খুশি হচ্ছে না। শত্রুর দল কিং কর্তব্য বিমূঢ় হয়ে চুপ আছে। ঐশ্বর্য বৃদ্ধি হলেও পরেশবাবু তার চাল বেশি বাড়াননি। তার গৃহিণীও সেকেলে নারী, টাকা ওড়াবার কায়দা জানেন না। তাও পরেশবাবুর নাম এখন ভুবন বিখ্যাত। তিনি নাকি 4টে নিজামকে পুষতে পারেন। তিনি কি খান, কি পড়েন, কি বলেন, ইউরোপ আমেরিকার সংবাদপত্রে বড় বড় হরফে ছাপা হয়। সম্প্রতি দেশ বিদেশ থেকে প্রেমপত্র আসতে আরম্ভ করেছে। সুন্দরীরা নিজের নিজের ছবি পাঠিয়ে আর গুণবর্ণনা করে লিখেছেন, ডিয়ারেস্ট স্যার, আপনার পুরাতন পত্নীটি থাকুন, তাতে আমার আপত্তি নেই। আপনি তো উদার প্রকৃতি হিন্দু, আমাকে শুদ্ধি করে আপনার হারেমে ভর্তি করুন, নয়তো বিষ খাবো। এই রকম চিঠি প্রত্যহ রাশি রাশি আসছে, আর গিরিবালা ছ মেরে কেড়ে নিচ্ছেন। তিনি একটি মেম সেক্রেটারি রেখেছেন। সে রোজ চিঠির তর্জমা করে শোনায় এবং গিরিবালার আজ্ঞার জবাব লেখে। গিরিবালা রাগের বশে অনেক কড়া কথা বলে যান, কিন্তু মেমের বিদ্যা কম। সে শুধু একটি কথা লেখে, ড্যাম, অর্থাৎ দূর মুখপুরি, দূর মুখপুরি। গলায় দেওয়ার দড়ি জোটে না তোর? ইউরোপে 10 জন নামজাদা বিজ্ঞানী চিঠি লিখে জানিয়েছেন যে পরেশবাবু যদি সোনার রহস্য প্রকাশ করেন তবে তাঁরা চেষ্টা করবেন যাতে তিনি রসায়ন, পদার্থবিদ্যা আর শান্তি এই 3টে বিষয়ের জন্য নোবেল প্রাইজ একই সঙ্গে পান। এ চিঠিও পরেশ গৃহিণী প্রেমপত্র মনে করে মেমের মারফত জবাব দিয়েছেন। পরেশবাবু সোনার দর ক্রমেই কমাচ্ছেন। বাজারে 115 টাকা ভরি থেকে 7 টাকা 10 আনায় নেমেছে। ব্রিটিশ সরকার সস্তায় সোনা কিনে আমেরিকার ডলার লোন শোধ করেছেন। আমেরিকা খুব রেগে গেছে, কিন্তু আপত্তি করবার যুক্তি স্থির করতে পারছে না। ভারতে স্টার্লিং ব্যালেন্সও ব্রিটেন কড়ায় গন্ডায় শোধ করতে চেয়েছিল। এদেশের প্রধানমন্ত্রী উত্তর দিয়েছেন, আমরা তোমাদের সোনা ধার দিইনি, ডলারও দিইনি, যুদ্ধের সময় জিনিস সরবরাহ করেছি, সেই দেনা জিনিস দিয়েই তোমাদের শুদ্ধে হবে। অর্থনীতি আর রাজনীতির ধুরন্ধরগণ ভাবনায় অস্থির হয়ে পড়েছেন, কোনো সমাধান খুঁজে পাচ্ছেন না। যদি এটা সত্য ত্রেতা বা দাপর যুগ হতো
তবে তারা তপস্যা করে ব্রহ্মা, বিষ্ণু বা মহেশ্বরের সাহায্যে পরেশবাবুকে জব্দ করে দিতেন। কিন্তু এখন তা হওয়ার জো নেই। কোনো কোনো পণ্ডিত বলছেন প্লাটিনাম আর রূপো চালাও। অন্য পণ্ডিত বলছেন তাও হয়তো সস্তায় তৈরি হবে, রেডিয়াম বা ইউরেনিয়াম স্ট্যান্ডার্ড করাও, কিংবা প্রাচীনকালের মতন বিনিময় প্রথায় লেনদেন চলুক। চার্চিলকে আর সামলানো যাচ্ছে না। তিনি খেপে গিয়ে বলছেন আমরা কমনওয়েলথের সর্বনাশ হতে দেব না। ইউএনওর কাছে নালিশ করেও সময় নষ্ট করব না। ভারতে আবার ব্রিটিশ শাসন স্থাপিত হোক, আমাদের ফৌজ গিয়ে ওই পরেশটাকে ধরে আনুক। আইল অফ ওয়াইটে ওকে নজরবন্দি করে রাখা হোক। সেখানে সে যত পারে সোনা তৈরি করুক, কিন্তু সে সোনা এম্পায়ার সোনা, ব্রিটিশ রাষ্ট্রসংঘের সম্পত্তি। আমরাই তার বিলি করব। বার্নার্ড শ বলেছেন সোনা একটা অকেজো ধাতু, তাতে লাঙল, কাস্তে, কুড়ুল, বয়লার ইঞ্জিন কিছুই হয় না। পরেশবাবু সোনার মিথ্যা প্রতিপত্তি নষ্ট করে ভালোই করেছেন। এখন তিনি চেষ্টা করুন যাতে সোনাকে ইস্পাতের মতন শক্ত করা যায়। সোনার খুর পেলেই আমি দাড়ি কামাবো। রাশিয়ার এক মুখপাত্র পরেশবাবুকে লিখেছেন মহাশয়, আপনাকে পরম সমাদরে নিমন্ত্রণ করছি। আমাদের দেশে এসে বাস করুন, খাসা জায়গা। এখানে সাদায় কালোয় ভেদ নেই। আপনাকে মাথার মণি করে রাখব। দৈবক্রমে আপনি আশ্চর্য শক্তি পেয়েছেন, কিন্তু মাফ করবেন, আপনার বুদ্ধি তেমন নেই। আপনি সোনা করতেই জানেন, কিন্তু তার সৎ ব্যবহার জানেন না। আমরা আপনাকে শিখিয়ে দেব। যদি আপনার রাজনৈতিক উচ্চাশা থাকে, তবে আপনাকে সোভিয়েত রাষ্ট্রমণ্ডলের সভাপতি করা হবে। মস্কো শহরে 100 একর জমির উপর একটি সুন্দর প্রাসাদ আপনার বাসের জন্য আমরা দেব। আর যদি নিরিবিলি চান, তবে সাইবেরিয়ায় থাকবেন। একটি আস্ত নগর আপনাকে দেব, চমৎকার দেশ আপনাদের শাস্ত্রে, যার নাম উত্তর কুরু। এই চিঠিও গিরিবালা প্রেমপত্র ধরে নিয়ে জবাব দিয়েছেন। ড্যাম। পরেশবাবু সোনার দাম ক্রমশ খুব কমিয়েছেন। এখন 4.5 আনা ভরি। সমস্ত পৃথিবীতে খনিজ সোনা প্রতি বৎসর আন্দাজ 20 মণ উৎপন্ন হয়। এখন পরেশবাবু একাই বৎসরে 1,00,000 মণ ছাড়ছেন। গোল্ড স্ট্যান্ডার্ড অধঃপাতে গেছে। সব দেশেই ভীষণ ইনফ্লেশন। নোট আর ধাতু মুদ্রা খোলামকুচির সমান হয়েছে। মজুরি আর মাইনে বহুগুণ বাড়িয়েও লোকের দুর্দশা ঘুরছে না। জিনিসপত্র অগ্নিমূল্য, চারিদিকে হাহাকার পড়ে গেছে। ভিন্ন ভিন্ন দলের 10 জন অনশনব্রতী মৃত্যুপণ করে পরেশবাবুর ফটকের সামনে শুয়ে পড়েছেন। মাঝে মাঝে তিনি বেনামা চিঠি পাচ্ছেন। তুমি জগতের শত্রু, তোমায় খুন করব। পরেশবাবুরও ঐশ্বর্যে অরুচি ধরে গেছে। গিরিবালা কান্নাকাটি আরম্ভ করেছেন। কেবলই বলছেন, যদি শান্তিতে থাকতে না পারি, তবে ধন দৌলত নিয়ে কি হবে? সর্বনেশে পাথরটাকে বিদে কর। সব সোনা গঙ্গায় ফেলে দিয়ে কাশিবাস করব, চল। পরেশবাবু মনস্থির করে ফেললেন। সকালবেলায় প্রিয়তোষকে সোনা তৈরির রহস্য জানিয়ে দিলেন। প্রিয়তোষ নির্বিকার। পরেশবাবু তাকে পরশ পাথরটা দিয়ে বললেন, এটাকে আজই ধ্বংস করে ফেলো, পুড়িয়ে অ্যাসিডে গলিয়ে, অথবা অন্য যে কোনো উপায় পারো। সকালবেলা একজন দারোয়ান দৌড়ে এসে পরেশবাবুকে বললে, জলদি আসুন হুজুর, জলদি আসুন, বিশওয়া সাহেব পাগলা হয়ে গেছেন, আপনাকে ডাকছেন। পরেশবাবু তাড়াতাড়ি গিয়ে দেখলেন প্রিয়তোষ তার শোবার ঘরের খাটিয়ায় শুয়ে কাঁদছে। এই কি ব্যাপার? কি এই চিঠিটা পড়ে দেখুন স্যার। পরেশবাবু পড়লেন।
প্রিয়, হে প্রিয়, বিদায়। বাবা রাজি নন, তার নানা রকম আপত্তি। তোমার চাল চুলো নেই, পরের বাড়িতে থাকো, মোটে 150 টাকা মাইনে পাও, তার উপর আবার জাতে খ্রিস্টান, আবার আমার চাইতে 1 বৎসরের ছোট। বললেন বিয়ে হতেই পারে না। আরও একটি খবর শোনো, গুঞ্জন ঘোষের নাম শুনেছ? চমৎকার গান গায়, সুন্দর চেহারা, কোকড়া চুল, সিভিল সাপ্লাইয়ে 600 টাকা মাইনে পায়, বাপের একমাত্র ছেলে। বাপ কন্ট্রাক্টারি করে নাকি কোটি টাকা করেছে। সেই গুঞ্জনের সঙ্গে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। দুঃখ করো না লক্ষ্মীটি। বকুল মল্লিককে চেনো তো? আমার চেয়ে 3 বছরের জুনিয়র। ডায়োসিসানে একসঙ্গে পড়েছি, আমার কাছে দাঁড়াতে পারে না। তা হোক, অমন মেয়ে বাজারে একটি পাবে না। বকুলকে বাগাও, তুমি সুখী হবে। প্রিয় ডার্লিং, এই আমার শেষ প্রেমপত্র। কাল থেকে তুমি আমার ভাই আর আমি তোমার স্নেহময়ী দিদি। ইতি আজ পর্যন্ত তোমারই হিন্দোলা। তুমি তো আচ্ছা বোকা হে, হিন্দোলা নিজেই সরে পড়েছে, এ তো অতি সুখবর। এতে দুঃখ কিসের? তোমার তো আবার কালীঘাটে পুজোতে আর চলবে না, না হয় গির্জায় গিয়ে 2টো মোমবাতি জ্বেলে দিও। না ওটো এখন চোখে মুখে জল দাও, চার খান কতক লুচি খাবে এসব। ভালো কথা, পাথরটার কোনো গতি করতে পারলে? পাথরটা গিলে ফেলেছি স্যার, এ প্রাণ আর রাখবো না। আপনার পাথর আমার সঙ্গেই কবরে যাবে। এতদিন ভালোবাসার পর কিনা গুঞ্জন ঘোষ। আরে পাথরটা গিললে কেন? বিষ নাকি? কম্পোজিশন তো জানা নেই স্যার, কিন্তু মনে হচ্ছে ওটা বিষ। আর যদি বিষ নাও হয়, যদি আজ রাত্রির মধ্যে না মরি, তাহলে কাল সকালে নিশ্চয়ই 10 গ্রাম পটাশ সায়ানাইড খাবো। আমি ওজন করে রেখেছি। আপনি ভাববেন না স্যার, আপনার পাথর আমার সঙ্গেই কবরস্থ হয়ে থাকবে সেই ডে অফ জাজমেন্ট পর্যন্ত। আচ্ছা, পাগলের পাল্লায় পড়া গেছে, ওসব বদ খেয়াল ছাড়ো। আমি চেষ্টা করবো যাতে হিন্দোলার সাথে তোমার বিয়ে হয়। ওর বাপ জগাই মজুমদার আমার বাল্য বন্ধু, ঘুঘু লোক। তোমায় আমি ভালো রকম যৌতুক দেব, তা শুনলে হয়তো সে মেয়ে দিতে রাজি হবে। কিন্তু তুমি যে খ্রিস্টান। আমি হিন্দু হব স্যার। একেই বলে প্রেম, একেই বলে প্রেম। এখন ওটো ডাক্তার চ্যাটার্জির কাছে চলো, পাথরটাকে তো পেট থেকে বার করতে হবে। পরেশবাবু জানালেন যে প্রিয়তোষ অন্যমনস্ক হয়ে একটা পাথরের নুড়ি গিলে ফেলেছে। ডাক্তারের উপদেশে পরদিন এক্স-রে ফটো নেওয়া হলো। তা দেখে ডাক্তার চ্যাটার্জি বললেন, এমন কেস দেখা যায় না, কালই আমি ল্যান্সেটে রিপোর্ট পাঠাবো। এই ছোকরার অ্যাসেন্ডিং কোলনের পাশ থেকে ছোট্ট একটি সেমিকোলন বেরিয়েছে, তার মধ্যে পাথরটা আটকে আছে। হয়তো আপনিই নেমে যাবে। এখন যেমন আছে থাকুক, বিশেষ কোনো ক্ষতি হবে না। যদি খারাপ লক্ষণ দেখা যায় তবে পেট চিরে বার করে দেব। পরেশবাবুর চিঠি পেয়ে জগাই মজুমদার তাড়াতাড়ি দেখা করতে এলেন এবং কথাবার্তার পর ছুটে গিয়ে তার মেয়েকে বললেন, ওয়ে দোলা, পরিতোষ হিন্দু হতে রাজি হয়েছে, তাকেই বিয়ে কর, বুঝলি? দেরি নয়, ওর শুদ্ধিটা আজই হয়ে যাক, কাল বিয়ে হবে না হয়। কি বলছো তুমি বাবা? এই পরশু বললে গুঞ্জন ঘোষ, আবার আজ বলছো প্রিয়তোষ। এই দেখো, গুঞ্জন আমাকে কেমন হীরের আংটি দিয়েছে। বেচারা কি মনে করবে? তুমি তাকে কথা দিয়েছ, আমিও দিয়েছি, তার খেলাপ হতে পারে না। গুঞ্জনের কাছে কি প্রিয়তোষ, কিসে আর কিসে? এই যা যা, তুই তো সব বুঝিস। হ্যাঁ,
প্রিয়তোষ এখন হিরণ্য গর্ভ হয়েছে, বুঝলি? তার পেটে এখন সোনার খনি। যবে হোক একদিন বেরুবেই, তখন সেই পরশ পাথর তোরই হাতে আসবে। পরেশবাবু আর সেটা নেবেন না। প্রিয়তোষকে যৌতুক দিয়েছেন। ফেরত দে তোর ওই হীরের আংটি। এমন 1000টা আংটি প্রিয়তোষ তোকে দিতে পারবে। এমন সুপাত্রের কাছে কোথায় লাগে তোর গুঁজে ঘোষ আর তার কন্ট্রাক্টর বাপ? হ্যাঁ, আর কথাটি নয়, প্রিয়তোষকেই বিয়ে কর। তাকেই তো ভালোবাসতুম, কিন্তু বড্ড যে বোকা। আরে বোকা না হলে তোকে বিয়ে করতে চাইবে কেন? যার পেটে পরশ পাথর সে তো ইচ্ছে করলেই পৃথিবীর সেরা সুন্দরীকে বিয়ে করতে পারে, তাই না? প্রিয়তোষ হেনরি বিশ্বাসের মনে বিন্দু মাত্র অভিমান নেই। তার শুদ্ধি হলো, 1 সের ভেজিটেবল ঘি দিয়ে হোম হলো, 5 জন ব্রাহ্মণ লুচি ছোঁকা দই বোঁদে খেলে। তারপর শুভ লগ্নে হিন্দোলা প্রিয়তোষের বিয়ে হয়ে গেল। কিন্তু জগাইবাবু আর তার কন্যার মনস্কামনা পূর্ণ হলো না। পাথরটা নামল না। কিছুদিন পরে এক আশ্চর্য ব্যাপার দেখা গেল। পরেশবাবুর তৈরি সমস্ত সোনার জেল্লা ধীরে ধীরে কমে যেতে লাগল। মাসখানেক পরে যেখানে যত ছিল সবই লোহা হয়ে গেল। ব্যাখ্যা খুব সোজা। সকলেই জানে যে ব্যর্থ প্রেমে স্বাস্থ্য যেমন বিগড়ে যায়, তৃপ্ত প্রেমে তেমনি চাঙ্গা হয়। দেহের সমস্ত যন্ত্র চটপট কাজ করে, অর্থাৎ মেটাবলিজম বেড়ে যায়। প্রিয়তোষ 1 মাসের মধ্যে পাথর জীর্ণ করে ফেলেছে। এক্স-রেতে তার কোনা মাত্র দেখা যায় না। পাথরের তিরোধানের সঙ্গে সঙ্গে পরেশবাবুর সমস্ত সোনা পূর্বরূপ পেয়েছে। হিন্দোলা আর তার বাবা ভীষণ চটে গেছেন। ধাপ্পায় বিশ্বাস করে তারা আশায় আশায় এতদিন বৃথাই ওই খ্রিস্টানটার ময়লা ঘেঁটেছেন। কিন্তু পরশ পাথর হজম করে প্রিয়নাথ মনে বল পেয়েছে, তার বুদ্ধিও বেড়ে গেছে। পত্নী আর শ্বশুরের বাক্যবান সে মোটেই গ্রাহ্য করে না। এমনকি হিন্দোলা যদি বলে তবু সে সায়ানাইড খাবে না। সে বুঝেছে যে সেন্ট ফ্রান্সিস আর পরমহংসদেব খাঁটি কথা বলে গেছেন। কামিনী আর কাঞ্চন 2 রাবিশ, লোহার তুল্য কিচ্ছু নেই। এখন সে পরেশবাবুর নতুন লোহার কারখানা চালাচ্ছে। রোজ 50 টন টন নানান রকম মাল ঢালাই করছে এবং বেশ ফুর্তিতে আছে। শুনছিলেন পরশুরামের কাহিনী পরশ পাথর। আজ গল্প পাঠে ছিলেন শায়ক আমান। বিভিন্ন চরিত্রে আমি তমাল এবং আমার সঙ্গে ছিল কৌশিক, বর্ণিশা, মৌপিয়া, হ্যাপি, রণদীপ ও বর্ষা। শব্দগ্রহণ ও আবহে সায়ন। সকলে খুব ভালো থাকবেন। শুভরাত্রি।